আমি চাচ্ছি এয়ারক্রাফটটাকে আকাশে ফ্লোট করাতে, কিন্তু এয়ারক্রাফট চাচ্ছে আকাশ থেকে পড়ে যেতে। আচ্ছা, আমার অ্যাকচুয়াল বিয়েটাই প্লেনের মধ্যে ভাসা অবস্থায় হয়েছিল। স্যার কাজী আমাকে বলেছেন যে তার কিন্তু বিয়েটা দাঁড়িয়ে পড়ানো লাগবে। পাইলট হওয়াটা আসলে ইম্পসিবল না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা মেন্ডেটরি না। অনেকেই পাইলট হতে চান, কিন্তু সবাই জানেন না কিভাবে একজন পাইলট হতে হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইন থেকে। চেক ইনের বিশেষ অনুষ্ঠান চেক ইন চিটচ্যাট। আমরা আজকে এমন একজনের সাথে কথা বলবো, তিনি তার পাইলট হওয়ার স্বপ্নই শুধু পূরণ করছেন না, সাথে সাথে সবাইকে জানানোর চেষ্টা করছেন একজন পাইলট কিভাবে তার পাইলট হওয়ার জার্নিটা শুরু করেন। আমরা আজকে কথা বলবো জনাব খায়রুল হাসানের সাথে। স্বাগত জানাচ্ছি চেক ইনে। ধন্যবাদ তৌফিকুল ভাই আজকে স্বাগত জানানোর জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে পাইলট হওয়ার জার্নি, আপনার শুরুটা কিভাবে, পাইলট হওয়ার স্বপ্ন আপনি দেখলেন? আচ্ছা, এটা আসলে আমার একটা চাইল্ডহুড ড্রিমের মতোই। আমার চাইল্ডহুড ড্রিমের মধ্যে কয়েকটা ড্রিম ছিল। একটা হচ্ছে নেভি অফিসার হওয়া, একটা হচ্ছে লঞ্চের মাস্টার হওয়া, আরেকটা হচ্ছে পাইলট হওয়া। তো দিন যত যায় ওই নেভি বা লঞ্চ থেকে শিফট করে আমি হচ্ছে পাইলটের দিকে একটু বেশি ঝুঁকি, এবং আমি প্রায় এখন থেকে শুরু করে 15-16 বছর আগের থেকে কিন্তু এসব নিয়ে অনেক ঘাটাঘাটি শুরু করি। এটা সেলফ স্টাডি বলতে পারেন। আমি বিভিন্ন ইনভেস্টিগেশনগুলো দেখি, এয়ারক্রাফট ইনভেস্টিগেশনগুলো, এবং এরপরে এই ইনভেস্টিগেশনগুলো দেখার পরেও যে কারণগুলো নিয়ে তারা কথা বলে, এর মধ্যে আরেকটু ডিপ ডাইভ করি যে কোন কারণে কি হয়েছে, কেন হয়েছে। যখন আমি এগুলো নিয়ে আরও একটু বেশি ডিপ ডাইভ করি, তখন আসলে আস্তে আস্তে আমার ইন্টারেস্ট আরও বেশি বাড়তে থাকে। তো তখন আমি মোটামুটি ডিসাইড করি যে ঠিক আছে, আমি ইনশাল্লাহ একসময় পাইলট হবো। সমস্যাটা দাঁড়ায় যে আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড। তো বিজনেস ব্যাকগ্রাউন্ড নিয়েও কিন্তু একসময় আমি নাসার একটা কম্পিটিশনে গিয়েছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তো ওটা অনেক বেশি এক্সাইটিং ছিল, এবং তখন আমার মনে হলো না আসলে সব কিছুই আসলে সম্ভব যদি চেষ্টা কন্টিনিউ করতে থাকি। তো এক পর্যায়ে হচ্ছে আমি কানাডায় মুভ করি, এবং সেখানে গিয়ে দেখলাম যে আসলে পাইলট হওয়ার বিষয়টা মোটামুটি কম্পারেটিভলি একটু সোজা। বাংলাদেশে যত রিস্ট্রিকশন আছে তার থেকে একটু কম আছে ওখানে। তো ওখানে আমি আগে আমার মার্কেটিং রিলেটেড পড়ালেখা শেষ করি, আমি ওখানে জব শুরু করি, এবং পাশাপাশি আমি পাইলট হওয়ার যে লুকায়িত স্বপ্ন বা আমি বলবো মাঝে মাঝে প্রকাশ হয়েছিল, সেই স্বপ্নটা আসলে বাস্তবায়ন করার এক এক ধাপ করে আস্তে আস্তে করে এগিয়ে যায়। তো এভাবেই আমার যাত্রাটা শুরু হয়, এবং এখন আমি হচ্ছে কানাডায় একটা ফ্লাইং স্কুলে স্টুডেন্ট পাইলট হিসেবে আছি। আচ্ছা, অর্থাৎ যারা ছোটবেলা থেকে হয়তো বা পাইলট হতে পারেননি, অর্থাৎ গ্রাজুয়েশনের শেষেও কেউ চাইলে আসলে পাইলট হতে পারবেন? জি, অবশ্যই পারবে। এবং আমি অনেক ভেবেছিলাম যে আমি মনে ওখানে সবচেয়ে বেশি সিনিয়র স্টুডেন্ট হব ওই ফ্লাইং স্কুলে, বাট আমি ওখানে ওয়ান অফ দ্য জুনিয়র স্টুডেন্টস। কারণ হচ্ছে যে ওই স্কুলে মোস্টলি যারা ফ্লাই করে বা ফ্লাইং শিখতে আসে, তারা মোস্টলি বিকজ অফ দেয়ার প্যাশন তারা শিখতে চায়। তো আসলে এখানে কোনো এজ লিমিট নাই, অ্যাবসলিউটলি কোনো এজ লিমিট নাই। আমি স্পেশালি যদি ক্যানাডার কথা বলি, এবং আপনার অ্যাজ লং অ্যাজ ইউ আর মেডিকেলি ফিট টু ফ্লাই, ইউ ক্যান অ্যাচিভ ইউর ড্রিমস। আচ্ছা, বাংলাদেশে যারা পাইলট হতে চায় তাদের ক্ষেত্রে বাংলাদেশে পাইলটিং শেখা বা বিদেশে বিভিন্ন দেশে পাইলটিং শেখা, এর মধ্যে আসলে পার্থক্য কি, বা কি ধরনের আসলে ডিফারেন্সটা থাকে সাধারণত? জি, আমি যেটা বলবো, বাংলাদেশের তুলনায় আপনার রিকোয়ারমেন্টসগুলো একটু ইজিয়ার, এবং আমি যদি অ্যাফোর্ডেবিলিটি চিন্তা করি, বাংলাদেশে আয়ের সাথে অ্যাফোর্ড করার মতন মানুষের যে ক্যাপাসিটি, তার তুলনায় আসলে আমি বলবো বাইরের দেশে ওখানে ইনকাম করে ওখানে যদি সে অ্যাফোর্ড করতে চায়, এটা একটু ইজিয়ার হবে। এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে মূল পয়েন্ট। এটা আমি এবং হাইলাইট করবো, কেউ যদি বাইরে এস্টাবলিশ হয়ে বা সেটেল হয়ে সে যদি ফ্লাইং শিখতে চায়, এটা একটু তার ক্যারিয়ার, এটা একটু তার জন্য একটু ইজি হবে কম্পেয়ার টু সে যদি বাংলাদেশে আর্ন করে সেটা স্পেন্ড করতে চায়। তো সামথিং টু কিপ ইন মাইন্ড আমি বলবো। আর আরেকটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস, যেটা হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। আমি যতটুকু জানি যে বাংলাদেশে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে ফ্লাইং ক্যারিয়ারে যাওয়া যায় না, কিন্তু ক্যানাডা বা অন্যান্য দেশে, আমি ক্যানাডা মেনশন করছি যেহেতু আমি ক্যানাডা থাকি, তো ক্যানাডা বা অন্যান্য দেশে বা অনেক দেশেই এরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা মেন্ডেটরি না। এটা একটা প্লাস পয়েন্ট, বাট ইন মোস্ট কেসেস এটা মেন্ডেটরি না। যেটা থাকাটা উচিত সেটা হচ্ছে যে আপনি আসলে সহজে ক্যালকুলেশনগুলো বুঝেন, বিকজ ফ্লাইং ইজ কানেক্টেড টু লট অফ ক্যালকুলেশন। আপনি যখন ফ্লাই করবেন অনেক কিছু ক্যালকুলেট করে আপনার বোঝা লাগবে যে আপনার ডিসিশনটা কী হবে। তো এই জন্য আপনার এই নট নেসেসারিলি যে আপনার ম্যাথমেটিক্যালি খুব বেশি পারফেক্ট হতে হবে, বাট আপনি বুঝেন বা সহজে ক্যালকুলেশনগুলো করতে পারেন। আপনি ক্যালকুলেটর দিয়ে বা হাত দিয়ে এগুলো তাড়াতাড়ি করতে পারবেন, বুঝে করতে পারবেন যখন আপনার সিরিয়াস কন্ডিশন থাকে। এটা হচ্ছে জরুরি। তো আপনার যদি মধ্যে ওই কোয়ালিটিগুলো থাকে, তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে টেনশন করা আসলে কিছু নাই। এবং আমি বলবো রিকোয়ারমেন্টসটাই সবচেয়ে বড় ডিফারেন্ট কম্পেয়ার টু বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ। আচ্ছা, তাহলে বর্তমানে যদি কেউ বাংলাদেশ থেকে কানাডায় বা অন্যান্য দেশে, আপনি যেহেতু কানাডায় শিখছেন, সো কানাডায় যদি কেউ এখন পাইলট হতে চায় বাংলাদেশ থেকে, তার আসলে কি করণীয় শুরু থেকে যদি বলতেন? জি, এই অ্যান্সারটা একটু ডিটেল হতে পারে, তো বাট আমি মোটামুটি কনসাইজ রাখার চেষ্টা করব। তো বাংলাদেশ থেকে যদি কেউ ক্যানাডায় যেতে চায়,
ওটার যে প্রসেসটা, ওটা নর্মালি অন্য স্টুডেন্টদের যে প্রসেস, ওই প্রসেসটাই পাইলট হওয়ার জন্য কোনো মানে অ্যাডিশনাল নতুন কোনো প্রসেস নেই। তবে একটা সমস্যা এখানে আছে, বাট আমি একটু প্রসেসটা একটু রিভিউ করি। প্রসেসটা হচ্ছে যে আপনি একটা স্কুল বা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেন যে কোনো স্টাডি পারমিটে যাওয়ার জন্য। কন্ট্যাক্ট করার পরে তারা যখন রেসপন্স করবে, মোটামুটি সব কিছু জানার পরে এবং ইনফরমেশন সাবমিট করার পরে ওরা আপনাকে একটা অফার লেটার দিবে, এবং সেই অফার লেটার দিয়ে আপনি হচ্ছে নর্মালি ইমিগ্রেশন অফিস বা ভিসা অফিসে যাবেন, অন্যান্য ডকুমেন্টস কালেক্ট করবেন এবং ফিল আপ করবেন, অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন এবং ওগুলো সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার ভিসা আসবে এবং কানাডা যাওয়ার পরে ওখানে আপনাকে একটা স্টাডি পারমিট দিয়ে দিবে। নর্মালি এটা হচ্ছে প্রসেস। তো অ্যাভিয়েশনের জন্য কেউ যদি পাইলট হিসেবে যেতে চায়, প্রসেসটা আসলে মোটামুটি সেমই, বাট এখানে একটা স্ট্রাগল আছে। স্ট্রাগলটা একটু বড়ই আমি বলবো। সেটা হচ্ছে যে আপনি যখন বিভিন্ন স্কুলের সাথে কন্ট্যাক্ট করবেন এই মুহূর্তে, ওরা বলবে, আমি কয়েকটি স্কুলের সাথে কন্ট্যাক্ট করেছি যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসার অপরচুনিটিটা কী এই মুহূর্তে। তো ওরা যেটা বলেছে, আসলে আমরা স্টুডেন্ট নেই, বাট স্টুডেন্টের নেওয়ার একটা কোটা আছে, এবং এই কোটাটা কিন্তু আগেও ছিল, এখন এটা আরও বেশি রেস্ট্রিক্টেড, এবং ক্যানাডার গভর্নমেন্ট আসলে স্টুডেন্ট কম নেওয়ার ব্যাপারে এই মুহূর্তে একটু ইন্টারেস্টেড। তো এই কারণে বাইরে থেকে যারা যাবে তাদের জন্য এটা একটা সীমাবদ্ধতা আছে। এবং এই কারণে, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে একটা স্কুল, যেটা আমি জানলাম খুব রিসেন্টলি, একটা স্কুল যদি গত বছর কথার কথা 10 জন স্টুডেন্ট নিয়ে থাকে ইন্টারন্যাশনালি, সেই স্টুডেন্টটা তাহলে এই বছর হচ্ছে ওই 10 জনের বেশি স্টুডেন্ট এই বছর নিতে পারবে না, ওই 10 জন বা তার থেকে কম এরকম হবে। তো এই কারণে আসলে অন্যান্য স্কুল ওরা আসলে নতুন করে স্টুডেন্ট নিতে পারছে না যদি আগে না নিয়ে থাকে। তো এটা বড় একটা রেস্ট্রিকশন। তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব, যারা আপনারা স্কুলের সাথে কন্ট্যাক্ট করেন বা স্কুল কোনো রেসপন্স করে না বা স্কুল আপনাকে কোনো অফার লেটার দিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ হচ্ছে যে আপনার ক্যানাডাতে যাওয়া এবং ক্যানাডাতে গিয়ে আপনি ওই কোর্সগুলো করতে পারবেন। এখন যে অ্যাভিয়েশন বা ফ্লাইং স্কুলে ভর্তি হওয়াটাকে আসলে অনেক সময় ক্যানাডা গভর্নমেন্ট, আমি সাজেস্ট করবো ইমিগ্রেশন অফিসের সাথে আরও, মানে ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করে তাদের সাথে আরও কথা বলার জন্য আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তো আপনি ক্যানাডায় গেলে কিন্তু ফ্লাইং নিয়ে যদি আপনি ট্রেনিং নেন, ইটস এ ট্রেনিং, এটা একাডেমিক কোর্স না। তো আপনি চাইলে কিন্তু স্টিল ওই ট্রেনিং করতে পারবেন অন্যান্য কিছুর পাশাপাশি। আপনার যদি কথার কথা ওয়ার্ক পারমিট থাকে ক্যানাডাতে, আপনি ওয়ার্ক পারমিটের পাশাপাশি আপনি কিন্তু ফ্লাইং স্কুলে গিয়ে শিখতে পারবেন। আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্ট থাকে, আপনি তাও ফ্লাইং স্কুলে গিয়ে শিখতে পারবেন। এখন আপনি যদি অন্য কোনো সাবজেক্টে স্টাডি করেন, তার মানে কিন্তু স্টিল আপনি ফ্লাইং স্কুলে গিয়ে ট্রেনিং নিতে পারবেন সাইড বাই সাইড। ইট ইজ পসিবল, যতটুকু আমি স্কুলের সাথে কথা বলে জানলাম। তো সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ হতে পারে যে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্লাইং রিলেটেড কোনো কোর্স নিতে পারেন, এবং সেই কোর্সগুলো নিয়ে কোর্সের পাশাপাশি হচ্ছে আপনি একটা ট্রেনিং নিলেন। এবং যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনার একই সাথে অ্যাভিয়েশন রিলেটেড কিছু নলেজ হবে, ভালো নলেজ হবে। বেসিক্যালি কোনো ইউনিভার্সিটিতে গেলে আপনি অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এই টাইপের কোর্সগুলো করতে পারেন, ইউনিভার্সিটি কোর্স বা ডিগ্রি। আমি মূলত ব্যাচেলার প্রোগ্রামের কথা মিন করছি। এবং ওর পাশাপাশি আপনি যদি ফ্লাইং ক্যারিয়ার করেন, তাহলে কিন্তু আপনি ওই ইন্ডাস্ট্রিতে খুব ভালো মানে ক্যাপাবিলিটি রাখবেন। আপনার একদিক দিয়ে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ থাকবে, অন্য দিক দিয়ে হচ্ছে আপনার অ্যাভিয়েশনে পাইলট নিয়ে এক্সাক্ট ট্রেনিংটা থাকবে। তো আপনি এই ওয়েতে যেতে পারেন। এটা কম্পারেটিভলি একটু ইজি, যখন আপনার সরাসরি কোনো স্কুলে আপনি জয়েন করতে পারবেন না। যদি পারেন তাহলে তো বেস্ট, আর যদি না পারেন সেক্ষেত্রে এই অপশনটা চেক করে দেখতে পারেন। আর আরেকটা কথা বলবো, যদি আপনি মনে করেন যে না আপনি এখনই এটা অ্যাফোর্ড করতে পারবেন না, যেহেতু ফ্লাইং একটু এক্সপেন্সিভ, আপনি চাইলে এমনভাবে প্ল্যান করতে পারেন যে ঠিক আছে, আপনি এখন ক্যানাডায় মুভ করবেন, আপনি স্টাডি করবেন, এরপর পড়ালেখা শেষ করবেন, ওয়ার্ক পারমিট নেবেন, ওয়ার্ক পারমিট নেওয়ার ওয়ার্কের পাশাপাশি আপনি ফ্লাইং শিখবেন, বা আপনি এরপরে পিআর যদি পান ইন ফিউচার, পিআর থাকা অবস্থায় আপনি ফ্লাইং শিখবেন। তখন ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যায়, এবং ফিনিশিয়ালি আপনার ম্যানেজ করাটা কিন্তু কম্পারেটিভলি আগের তুলনায় কিছুটা ইজি হবে। তো অনেকগুলো অপশনই আছে। তো আমি বলবো যে এগুলো একটু ভালো মতন রিসার্চ করে, যেটা আপনার সাথে সবচেয়ে বেশি যায়, আপনি বলতে যারা দেখছেন তাদেরকে মিন করছি, সেই পদ্ধতিতে যাওয়াটা সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, আমরা দেখি যে আপনি পাইলট হওয়ার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ফ্লাইংয়ের কন্টেন্ট তৈরি করেন, এবং অসংখ্য মানুষ এই কন্টেন্টগুলো দেখছে। সো এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আসলে কিভাবে শুরু, পাশাপাশি এই যে কন্টেন্ট তৈরি করছেন ফ্লাইংয়ের পাশাপাশি, এখানে কোনো প্রতিবন্ধকতা থাকে কি না? জি, থ্যাংক ইউ। এটা দুইটা কোয়েশ্চেন, আমি দুইটা অ্যান্সার করি এখানে। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, একটা হচ্ছে ফ্লাইং নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন। তো আমি আসলে প্রায় 10 বছর আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমি মাঝে মাঝে কিছু বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিডিও শেয়ার করতাম, বাট ওইটা আসলে ওইভাবে করা হয়নি। অলদো অ্যাট দ্য সেম টাইম আমি আসলে অনেক ভিডিও রেকর্ড করতাম, এবং ভিডিও রেকর্ড করে সেগুলোতে কথাও বলতাম, কিন্তু সেগুলো আপলোড দেওয়া হতো না। তো এটা হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি ছিল প্রায় 8-10 বছর আগে, কিন্তু সেটা ওইভাবে শুরু করা হয়নি। কিন্তু
পরে এসে আমি যেটা দেখলাম যে আমার তো অ্যাভিয়েশনে ইন্টারেস্ট আগে থেকে, কিন্তু এটা নিয়ে আমি অতটা কথা বলতাম না। তো আমি যখন এটা নিয়ে কথা বলা শুরু করলাম তখন দেখলাম যে আসলে এটা নিয়ে মানুষের ইন্টারেস্ট আছে, এবং ফার্স্ট হ্যান্ড যে নলেজগুলা, যে আমি আজকে যদি একটা জিনিস ফ্লাইং করতে গিয়ে শিখি, সেটা যখন আমি শেয়ার করি তখন দেখলাম যে না, এটার একটা ভালো বেজ আছে যারা হচ্ছে এগুলো নিয়ে জানতে চায়, একবারে অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো, এবং তারা খুব রেসপন্সিভ, এবং এটা নিয়ে খুব মানে মানুষের মধ্যে একটা পজিটিভ আলোড়ন ক্রিয়েট হচ্ছে। এটা বোঝার পরে আমি মনে করলাম তাহলে ওয়াই নট, আমি আসলে প্রতিনিয়ত যেই জিনিসপত্রগুলো শিখি সেগুলো আমি মানুষের সাথে শেয়ার করি, কারণ আমার মানে ইনফরমেশন শেয়ার করতে খুব ভালো লাগে। আই অলওয়েজ এনজয়। যেটা হচ্ছে যে 1-to-1 ইনফরমেশন শেয়ার করা আর অ্যাট স্কেল সবার সাথে একসাথে শেয়ার করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক বড় একটা তফাৎ আছে। এবং আই ডেফিনেটলি লাভ অ্যাট স্কেল, কারণ একসাথে একটা ইনফরমেশন সবাই শুনতে পারছে, সবাই জানতে পারছে। একটা জিনিস নিয়ে, অ্যাভিয়েশন নিয়ে মানুষের অনেক কৌতূহল, পাইলট হওয়ার হয়তো অনেকের লক্ষ্য নাই, কিন্তু তাদের জানার একটা ইন্টারেস্ট থাকে। তো এই কারণে অনেক মানুষই কিন্তু রেসপন্স করে। তো আমি বলবো এই সব কিছু মিলেই আসলে আমার এই যাত্রাটা শুরু। আমি শুধু অ্যাভিয়েশন নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করি তা না, আমি পাশাপাশি এনিথিং ট্রান্সপোর্টেশন, সেটা হতে পারে বাস, ট্রেন, প্লেন তো অবশ্যই, সাথে হচ্ছে জাহাজ, এবং অনেক সময় যে বিভিন্ন যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, সাবমেরিন, এগুলোর এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পছন্দ করি, যেটা একটু কিছুটা মানে বাংলাদেশে হয়তো অ্যাক্সেস করা একটু ডিফিকাল্ট, বাট বাইরের দেশে হয়তো অ্যাক্সেস করাটা কম্পারেটিভলি কিছুটা ইজি। তো সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে খুবই পছন্দ করি। এবং আপনি যেটা বললেন যে আসলে প্রতিবন্ধকতাটা কি হতে পারে, যেটা হচ্ছে অ্যাভিয়েশন অনেক এক্সপেন্সিভ একটা বিষয়, আর অ্যাভিয়েশনের যে ইনফরমেশনগুলো এগুলো যদি অ্যাকুরেটলি শেয়ার না করা যায় তাহলে ইটস এ প্রবলেম। তো আমার প্রতিবন্ধকতা হচ্ছে যে যখনই আমি কোনো ইম্পর্টেন্ট কিছু দেখাতে চাই বা কোনো এক্সক্লুসিভ জিনিসপত্র দেখাতে চাই, ওখানে অ্যাক্সেস রিলেটেড ইস্যু মাঝে মাঝে চলে আসে, যে ভিডিও করা যাবে নাকি যাবে না, বা একটা এয়ারক্রাফট হয়তো ডেমনস্ট্রেশন হচ্ছে, কতটুকু ক্লোজ যাওয়া যাবে, কতটুকু কাছে থেকে আমি দেখাতে পারবো, ককপিটে যেতে পারবো কিনা, এই জিনিসপত্রগুলো একটা প্রতিবন্ধকতা কাজ করে, বাট আমি চেষ্টা করি ম্যানেজ করার। আর হচ্ছে দিস ইজ ওয়ান। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইনফরমেশন যখন আমি শেয়ার করব, আমি সবসময় বলি যে আমি কিন্তু সব জানি না, আমি সব জানতেও পারবো না, বাট আই এম লার্নিং, আই এম ট্রাইং টু গ্রো। তো যখন আমি একটা ইনফরমেশন শেয়ার করব, ওখানে আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে আমি কি ঠিক ইনফরমেশন শেয়ার করছি কিনা। তো এই কারণে এখানে আমি একটু এফোর্ট দিই যে যেটা আমি জানি এটা যাতে আমি ঠিক জানি, এবং এটা আমি আমার যে অ্যাভিয়েশন ফ্লাইট স্কুলের ইনস্ট্রাক্টর, ওদের সাথে কথা বলি, অনলাইনে বিভিন্ন রিসোর্স, যেটা হচ্ছে অরিজিনাল রিসোর্স, ওখান থেকে চেক করি। তো এগুলো করে তারপর আমি ইনফরমেশনটা শেয়ার করি। তো এখানে একটু এক্সট্রা এফোর্ট যায়, এটা আমি বলবো যে সামথিং টু কনসিডার ফর মি। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে আপনি ফ্লাইং শিখছেন, এই ফ্লাইং শেখার মাঝে কি কোনো গুরুত্বপূর্ণ বা স্মরণীয় ঘটনা আছে কিনা, যেটা সবার কাছে শেয়ার করতে চান? হ্যাঁ, স্মরণীয় ঘটনা আসলে প্রায়ই হয়। আমার কাছে মনে হয় প্রতিটা ফ্লাইটই একটা স্মরণীয় ঘটনা। তো আমি একটা রিসেন্ট ঘটনা শেয়ার করতে চাই। আমি মানে এটা হয়তো আপনারা সবার কাছ থেকে অত কমনলি শুনবেন না, বাট এটা হচ্ছে আসলে একটা ফিলিং শেয়ার করা এভিয়েশন নিয়ে, যারা দেখছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। তো সেটা হচ্ছে আমার একটা ফ্লাইট ছিল খুব রিসেন্টলি, এটাকে বলে স্লো ফ্লাইট ট্রেনিং। তো স্লো ফ্লাইট ট্রেনিংয়ের মধ্যে আসলে প্লেনটা স্লো স্পিডে চলে কম্পারেটিভলি, এবং প্লেনের যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক এটা খুব মানে উপরের দিকে থাকে, মানে একবার উপরের দিকে অ্যাঙ্গেল করা থাকে, মানে ডিগ্রিটা হাই থাকে, কিন্তু ওই অবস্থায় প্লেনটা অনেক স্লো যায়। তো এটা হচ্ছে এমন একটা টাইম যখন প্লেন হচ্ছে ম্যাক্সিমাম এন্ডুরেন্স, মানে একটা প্লেন কত দূর পর্যন্ত যেতে পারে এক্সিস্টিং ফুয়েল দিয়ে, আর স্টল স্পিড, মানে প্লেনটা আকাশে থাকবে না, প্লেনটা আকাশ থেকে পড়ে যাবে। এই দুটা স্পিডের মানে ম্যাক্সিমাম এন্ডুরেন্সের যে স্পিড আর স্টল স্পিডের মাঝামাঝি যে জায়গাটা, সেটাকে বলে হচ্ছে এরকম স্লো ফ্লাইট। তো আমার স্লো ফ্লাইট নিয়ে ট্রেনিং হচ্ছিল। তো যখন আমি ফিল করলাম যে আই এম ট্রাইং টু ফ্লোট, আমি কিন্তু পাইলট ইন কমান্ড ছিলাম ওই মুহূর্তে, আমার ইনস্ট্রাক্টর ছিল পাশে। তো আই এম ট্রাইং টু ফ্লোট দ্য এয়ারক্রাফট, আমি চাচ্ছি এয়ারক্রাফটটাকে আকাশে ফ্লোট করাতে, কিন্তু এয়ারক্রাফট চাচ্ছে আকাশ থেকে পড়ে যেতে। তো এবং এটার মধ্যে যে একটা ব্যাটেল, আমি যে প্লেনের সাথে ফাইট করছি, প্লেনকে বলছি আমার মানে যে পাওয়ার বা সেটিংগুলো দিয়ে, যে প্লেন তুমি কিন্তু এরকম অ্যাঙ্গেলেই থাকবা, তুমি কিন্তু এই অ্যালটিটিউডেই থাকবা, উচ্চতা কমানো যাবে না, স্পিড কিন্তু যেরকম আমি চাচ্ছি মোটামুটি কাছাকাছি থাকতে হবে, কিন্তু তুমি পড়তে পারবে না আকাশ থেকে। এটা আমি প্লেনকে বলছি বিভিন্ন সেটিংগুলো দিয়ে, এবং প্লেন কিন্তু চেষ্টা মানে আমার সাথে ব্যাটেল করছে না। আমি তো এই মানে আমি যদি কনভারসেশন করি প্লেনের সাথে, তাহলে ব্যাপারটা এরকম যে আমি তো এইভাবে থাকতে পারছি না। এবং এটা প্লেন যেভাবে প্রকাশ করে সেটা হচ্ছে স্টল হর্ন। তো মানে একটা আওয়াজ হয়, চি চি এরকম করে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা দিয়ে বলে আমি কিন্তু আকাশ থেকে পড়ে যাব,
আমাকে স্পিড বাড়াও বা আমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে আরো মানে কমিয়ে দাও, আর একটু প্লেনটাকে লেভেল অফ করো, মানে একটু লেভেল করো। কিন্তু আমি সেটা করছি না, আমি কন্টিনিউয়াসলি পাওয়ার দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করছি প্লেনটাকে আকাশে ভাসিয়ে রাখার জন্য। তো আমার কাছে মনে হয় যে আমি যেটা বললাম, প্রতিটা ট্রেনিং, প্রতিটা লেসনই কিন্তু স্মরণীয় ঘটনা আমার জন্য। এবং এইটা আমি শেয়ার করলাম এই কারণে যে আমি যখন এই ব্যাটেলটা করছি, এই ব্যাটেলের যে মুভমেন্টটা, এটা আমার কাছে খুবই স্পেশাল একটা মুভমেন্ট মনে হয়। আই এম জাস্ট ফাইটিং টু ফ্লোট, আকাশে ভেসে থাকার জন্য। ইটস ভেরি ইন্টারেস্টিং। সো সবারই ট্রাই করা উচিত যদি এটা নিয়ে ইন্টারেস্ট থাকে। আচ্ছা, আপনার এভিয়েশন নিয়ে আগ্রহ একদম ছোটবেলা থেকে আমরা যতটুকু দেখছি, এবং এভিয়েশনের প্রতি ভালোবাসা থেকেই আমরা জানি আপনি বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী কাজ করেছেন, সেটি হচ্ছে প্লেনের মধ্যে বিয়ে করা। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি, সে সময় এই পরিকল্পনাটা কিভাবে এসেছিল এবং ফাইনালি বিয়ে সম্পন্ন হওয়ার পরের যে অনুভূতি, সব মিলিয়ে এই গল্পটা শুনতে চাচ্ছি। এটা অনেক একটা ইন্টারেস্টিং স্টোরি আসলে। আমি এই স্টোরিটা কানাডাতে অনেকের সাথে শেয়ার করি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। তো আমি মোটামুটি একটা গুছিয়ে বলার চেষ্টা করি এই গল্পটা। তো আগেই যেটা বললাম যে আমার কিন্তু এভিয়েশন নিয়ে আগে থেকে ইন্টারেস্ট, আপনিও বললেন অবশ্য। এবং আমি শিওর ছিলাম না যে আমি আসলে পাইলট কোর্সে কি কখনো যেতে পারবো কিনা। আমি তখন বাংলাদেশে ছিলাম এর আগে। তো অনেক আগে থেকে আমার মনে হলো বিয়ে তো করাই হবে ইনশাল্লাহ, আল্লাহ কপালে রাখলে। তো বিয়ে যদি করি, পাইলট হলেও হতে পারি, নাও হতে পারি, কিন্তু বিয়ে করলে এক কাজ করতে পারি, এটা একটু ডিফারেন্টভাবে করতে পারি, এবং এটা হয়তো প্লেনে করতে পারি, যেটা নর্মালি হয় না। আপনারা স্যামচুয়েরও একটা ভিডিও দেখেছেন হয়তো, যে সে অনেক পপুলার অ্যাভিয়েশন কন্টেন্ট নিয়ে। স্যামচুয়ো প্লেনের মধ্যে একটা ওয়েডিং প্রোগ্রাম, ওটার সাথে যদি আমার প্রোগ্রামের তফাৎ আছে, আমার অ্যাকচুয়াল বিয়েটাই প্লেনের মধ্যে ভাসা অবস্থায় হয়েছিল। স্যামচুয়েরটা হচ্ছে শুধু প্রোগ্রামটা হয়েছিল, বিয়েটা হয়নি ওখানে। তো 2022 সালের দিকে আমি হচ্ছে কানাডা থেকে বাংলাদেশে আসি আমাদের বিয়ের প্রোগ্রাম করার জন্য। তো আমার থটটা ছিল প্রায় আরও বলবো যে মোটামুটি 7 থেকে 8 বছর আগে, যে এরকম আমি একটা কিছু করতে চাই, পসিবল কিনা জানি না, জাস্ট এটা নিয়ে একটা থট ছিল। তো যখন বাংলাদেশে আসি, আমার কাছে মনে হলো যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই, ওয়াই নট গিভ ইট এ শট, আমি চেষ্টা করে দেখি যে এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয় কিনা। তো আমি অনেক এয়ারলাইন্সের সাথে কমিউনিকেট করি, অনেক এয়ারলাইন্স বলতে বাংলাদেশে যতগুলো এয়ারলাইন্স আছে সবার সাথে কমিউনিকেট করি। তো কিছু এয়ারলাইন্স, একটা এয়ারলাইন্স আসলে অ্যাকসেপ্ট করে, কিন্তু পরে আবার রিজেক্ট করে দেয় ফ্লাইটের ঠিক 5-6 দিন আগে। তো আমি আসলে খুবই ফ্রাস্ট্রেট হই যে আসলে এরকম একটা জিনিস করতে চাইলাম, কিন্তু আমি হেল্প পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না। আমি মোটামুটি একাই মানে চেষ্টা করতে শুরু করি, এবং ওই অবস্থায় আমার এমন ছিল না যে অনেকের সাথে পরিচয় অ্যাভিয়েশনে যারা আমাকে হেল্প করতে পারবে। তো আমি নিজেই অনলাইন থেকে ইমেল সার্চ করে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করি, এবং এর সাথে আমি বিমানের সাথেও কমিউনিকেট করি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেহেতু বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, আমার হাই ইন্টারেস্ট ছিল যে এই এয়ারলাইন্সের সাথে যাওয়া। বাট আমি অতটা আশাবাদী ছিলাম না, কারণ ইটস এ মানে কমপ্লিকেটেড প্রসেস। অ্যাভিয়েশনের এনিথিং ইজ কমপ্লিকেটেড। তো কমিউনিকেশন করার এক পর্যায়ে ওই যে টাইম উইন্ডোটা বললাম, যখন আমি আরেকটা এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স থেকে বলা হয় যে আমরা আসলে কন্টিনিউ করতে পারবো না। তা আমি অনেক এক্সপ্লেন করি যে আমরা কি এভাবে করতে পারি কিনা, ওভাবে করতে পারি কিনা, আমরা কি পুরো প্ল্যানটা চার্টার নিতে পারি কিনা, আমাকে কি কোনো মানে কস্ট শেয়ারিং প্রোগ্রামে আমি যেতে পারি কিনা। তো এরকম অনেক কনভারসেশন হয়, তো ওইটা আসলে আর ওয়ার্কআউট করে না। তো এই পর্যায়ে আমি বিমানের থেকে রেসপন্স পাই। বিমানের শান্ত ভাই, যিনি এখন ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে আছেন রাজশাহীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো ওনার সাথে কন্ট্যাক্ট হয়, এবং উনি আমাকে আসলে পুরো প্রসেসটাতে হেল্প করে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এবং তখন আমরা কোন ফ্লাইটে যাব, কোথা থেকে কই যাব, এই রিকোয়েস্টগুলো আমিই করি, যে ঢাকা থেকে সিলেট যেতে চাই, কারণ এটা কনভিনিয়েন্ট, এবং সিলেটে গিয়ে আসলে আমরা মানে কিছু আফটার প্রোগ্রামও করতে পারি। এই অপশনগুলো ওখানে ইজি সিলেটে। তো আমরা যে এয়ারক্রাফটটা আমি সিলেক্ট করার চেষ্টা করি, মানে যে অপশনও ছিল, সেটা হচ্ছে ড্যাশেড Q400, বোম্বার্ডিয়ার ড্যাশেড Q400। এবং এইটা কিন্তু টার্বোপ্রপ যে প্লেনগুলো, মানে যেগুলো হচ্ছে জেট প্লেন না, বাট পাখাগুলো দেখা যায়, এই প্লেনগুলোর মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রিতে, এবং বাংলাদেশে আমি বেস্টই বলবো। তো ওই প্লেনটা আবার ক্যানাডার তৈরি, আমি যে দেশে লিভ করি, তো ক্যানাডায় থাকি, ওই ক্যানাডার প্লেনই এখানে অপশন আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের আকাশে। তো এইটা আসলে আমার জন্য মানে খুবই খুবই ইমোশনাল একটা মোমেন্ট ক্রিয়েট হয়। এবং আমি তখন অ্যাজ পার প্ল্যান আমরা সবাই এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে তখন যে স্টেশন ম্যানেজার ছিল ঢাকায়, উনি অত্যন্ত হেল্প করেন ওই মুহূর্তে, এবং পুরো এয়ারপোর্টে মনে হচ্ছিল যে একটা বিয়ের একটা আমেজ। এবং সেখান থেকে আমরা মোটামুটি সব প্যাসেঞ্জার বোর্ড করার পরে এরপর আমরা বোর্ড করি। তো খুব ভিআইপি মনে হচ্ছিল সেদিন। এবং আমরা পাশাপাশি কিছু ভিডিও শটও নেই, যেগুলো হয়তো অনেকে দেখেছেন। এবং এরপরেরটা হচ্ছে মানে
লাইক এ ড্রিম টুক ফ্লাইট। সো আমরা ঢাকা থেকে টেক অফ করি অ্যাজ পার প্ল্যান। তো একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, আমাদের যিনি কাজী ছিলেন বিয়ে পড়ানোর জন্য, তো ওনার ডেফিনেটলি এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ এটা আগে কখনো হয়নি। তো উনি হচ্ছে দাঁড়াতে যাচ্ছিলেন বিয়েটা পড়ানোর জন্য। তো আপনারা জানেন যে ঢাকা থেকে সিলেটের দূরত্বটা কিন্তু মোটামুটি কম, ফ্লাইট করলে মানে খুব একটা বেশি সময় লাগে না, 30 মিনিটের বেশি লাগে না নর্মালি। তো এখন ওয়েদার বা যদি প্লেনকে অন্যদিকে ঘুরে যেতে হয় অন্যান্য কারণে, ট্রাফিকের কারণে, তাহলে একটু বেশি লাগতে পারে। তো আমি যেটা নিয়ে ওরিড ছিলাম যে এরকম যদি হয় যে ওয়েদার একটু খারাপ থাকে, একটু টার্বুলেন্স থাকে, তাহলে কিন্তু আমাদের এই পুরো জার্নিটার মধ্যে পুরোটাই বসে যেতে হবে। কিন্তু কাজী আমাকে বলেছেন যে তার কিন্তু বিয়েটা দাঁড়িয়ে পড়ানো লাগবে, এটার মধ্যে উনি অপশন দিতে চাচ্ছিলেন না, মানে এটা হচ্ছে রীতি। তো এখন উনি দাঁড়াতে চাচ্ছেন, কিন্তু তখন সিট বেল্ট সাইন অন ছিল। তো আমি বলছিলাম যে সিট বেল্ট সাইন অন থাকলে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না, ইউ হ্যাভ টু মেনটেন দ্য সেফটি ফার্স্ট, তারপর বিয়ে করা যাবে। তো উনি বললেন এটা আসলে সম্ভব না। আমি বললাম প্লিজ ডু ইট। তো উনি মোটামুটি রাজি হলেন যে না ঠিক আছে, বসেই বিয়েটা করাবেন। তো এমন পর্যায়ে হচ্ছে পাইলট সিট বেল্ট সাইন অফ করে দেয়। তার মানে আমরা হচ্ছে ক্লাইম থেকে হচ্ছে আমরা ক্রুজ অ্যালটিটিউড, মানে আমরা ক্লাইম করছিলাম, তো আমরা ক্রুজে চলে এসেছি। ক্রুজে চলার পরে সিট বেল্ট সাইন অফ, এবং তখনই আমাদের বিয়ের প্রোগ্রামটা হলো। এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং ছিল, যারা প্যাসেঞ্জার ছিল এই এয়ারক্রাফটের মধ্যে মোটামুটি 70 জনের মতন প্যাসেঞ্জার ছিল, বাইরের কয়েকজন ছিল। তো সবাই কিন্তু খুব চিয়ার করছিল, এবং সবাই দেখলাম যে প্লেনের মধ্যে বসে ছবি তুলছিল, কংগ্রাচুলেশন জানাচ্ছিল। তো এটা আসলে খুবই খুবই হ্যাপেনিং, মানে ওই 30 মিনিটের মতন যে সময়টা আমার লাইফে, এটা অলওয়েজ মনে থাকবে। এবং এটা ওই সময় আমি কি ফিল করছিলাম আমি এখনো মানে আই রিমেম্বার দ্যাট, এবং আমি তখন ওটা দিস গিভস মি লাইক গুজবাম্পস ওটা চিন্তা করে। তো বিয়ে হয়ে যায়। তারপর হচ্ছে আমার দুই ফ্যামিলির অনেকেই ছিলেন, আমাদের বাবা মা ছিলেন, আমাদের ফ্রেন্ডস, তারপর হচ্ছে কাজিনস, ওনারা ছিলেন। তো আমরা ল্যান্ড করার পরে আমরা যেতে যেতেও কিছু হালকা কিছু ভিডিও হয়, সেগুলো আপনারা অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন। আর হ্যাঁ, এরপরে আমরা চা বাগানে যাই, ওখানে কিছু শুটিং হয়, মানে একটা ডেস্টিনেশন ওয়েডিং এর মতনও হয়ে যায়। এরপরে আমরা সিলেটের কিছু পপুলার রেস্টুরেন্ট যেমন পানসি, ওখানে খাওয়া দাওয়া করি। তারপর হচ্ছে আমরা আবার চলে আসি ওই দিনই। তো এটা অনেক হ্যাপেনিং ছিল। আর আমি বলবো যে এটার যে প্রসেসটা, এটা ছিল হার্ডেস্ট। মানে আমি শিওর ছিলাম না লাস্ট, মানে প্লেনে উঠে কবুল বলার আগ পর্যন্ত যে আসলে জিনিসটা প্রপারলি হচ্ছে। তো আমি আবারও থ্যাঙ্কস দিব যারা হচ্ছে এটা রেকর্ড করেছেন। তো ওনাদের রেকর্ডিংটা খুব সুন্দর ছিল, এবং ওনারা খুব সুন্দর করে আমাদের পুরো মুভমেন্টটা ক্যাপচার করেছেন। তো এটা ছিল আমার ওভারঅল স্টোরি। আচ্ছা, আপনার পাইলট হওয়ার জার্নিটা কি শুরু হয় বিয়ের পর নাকি আগে? পাইলট হওয়ার জার্নি যদি আমি এভাবে বলি যে আমি আসলে সেলফ স্টাডি করা শুরু করেছি অনেক আগে থেকে, সেভাবে যদি বলি এটা আসলে প্রায় 15-16 বছর আগে শুরু, 2010-11 দিকে। বাট যদি আমি বলি অফিসিয়ালি কবে শুরু করলাম, এটা আসলে খুবই রিসেন্ট, এটা বিয়ের পরে শুরু হয়। আচ্ছা, আপনার বর্তমানে ফ্লাইং শিখছেন, পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশনও করছেন। আপনার আগামীর পরিকল্পনা কি আসলে? আমি আরেকটা জিনিস বলি, আমি আসলে প্রফেশনাল একজন মার্কেটার। তো আমি কানাডাতে একটা অর্গানাইজেশনে হচ্ছে মার্কেটিং রিলেটেড জব করি, সেখানে স্ট্র্যাটেজি হিসেবে কাজ করি। তো ওইটাও থাকবে, পাশাপাশি হচ্ছে অ্যাভিয়েশন নিয়ে কাজ করে যাব, মানে আমার নিজের গ্রোথ নিয়ে, আমার নিজের ট্রেনিং নিয়ে। তো এর পাশাপাশি যে কন্টেন্ট ক্রিয়েশনের যে বিষয়টা আছে, এটাকে আমার ইচ্ছা হচ্ছে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া। আমি এখনো বলবো এটা অনেক ছোট পরিসরে হচ্ছে, এবং এইটা যদি এক পর্যায়ে গিয়ে যদি আমি দেখি যে আরও মানুষের ইন্টারেস্ট দিন দিন বাড়ছে, তাহলে আমি আসলে আরও এক্সক্লুসিভ জিনিস ক্রিয়েট করার চেষ্টা করব, যেটা আসলে নর্মাল মানুষের পক্ষে অ্যাক্সেস করা পসিবল না। তো আসলে জেনারেলি একটা প্রোফাইল বা একটা পার্সনের যত বেশি ফলোয়ার থাকে বা বেস থাকে, তত এটা আসলে ইজি বেশি অ্যাক্সেস নেওয়া। এটা মনে হয় আপনারা জানেন, যেমন আবারও স্যামচুরির কথা বলি, সে কিন্তু সব জায়গায় সব কিছুতে অ্যাক্সেস পায়, কিন্তু তার কন্টেন্টটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজে। আমি কিন্তু বাংলাতে অনেক বেশি ফোকাস করি, কারণ অন্য ল্যাঙ্গুয়েজে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে ঘুরে, এবং তারা অনেক জায়গায় এই কন্টেন্টগুলো ক্রিয়েট করে মানুষকে জানায়। সেটা বাংলাতে অবশ্যই হয় না। তো আমি চাচ্ছি বাংলাতে একটা ওনাদের লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, স্যামচুরি বা এর পাশাপাশি যারা আছে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, ওই লেভেল অ্যাক্সেস পর্যন্ত নিয়ে যাওয়া। তো আমি যদি আরও বেশি সাপোর্ট পাই, ইন ফিউচার যদি ব্র্যান্ডগুলো থেকেও সাপোর্ট পাই, তাহলে কিন্তু আমি আরও বেশি আগাতে পারবো, এবং কন্টেন্টের যে কোয়ালিটি, এই কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো। আমি নিজে মোটেও স্যাটিসফাইড না যে কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু এক পর্যায়ে যদি সবার সাপোর্ট হয়, এই কোয়ালিটি আমি অনেক সামনে নিয়ে যাব, এবং যে অ্যাক্সেসগুলো আছে এই অ্যাক্সেসগুলো আরও অনেক বেশি ইমপ্রুভ করবো। ফর এক্সাম্পল যদি বলি, আমি বোয়িংয়ের ফ্যাক্টরি নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু বোয়িংয়ের ফ্যাক্টরির একবারে ভিতরে গিয়ে
ভিডিও করার আমি পারমিশন পাইনি, কারণ এটা রেস্ট্রিক্টেড। তো আমার ইচ্ছা আছে যে আমি বোয়িংয়ের ফ্যাক্টরিতে ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি রেকর্ড করব, এক্সপ্লেন করব, এবং এটা হবে সম্পূর্ণ বাংলাতে। এটা হচ্ছে আমার শখ, এবং আমি এই টাইপের আরও অনেক কিছু করব যেগুলো হচ্ছে বাংলাতে হবে, এবং বাংলাদেশের মানুষের কাছে যারা বাংলাদেশে আছেন বা বিশ্বের যে কোনো জায়গায় আছেন ওখানে হচ্ছে সহজভাবে সুন্দরভাবে এই ইনফরমেশনগুলো পাস করে দেওয়া। যেহেতু আপনি ফ্লাইং শিখছেন, বাংলাদেশ থেকে যারা ফ্লাইং শিখতে চায় সামনে বা যারা স্বপ্ন দেখছে পাইলট হওয়ার, তাদের জন্য আপনার কোনো পরামর্শ বা কোনো কিছু বলার থাকলে বলবেন। অবশ্যই এটা একটা ভালো প্রশ্ন। আমি বলবো যে অনেকের মাথায় একটা জিনিস থাকে, যেটা আমার মাথায়ও ছিল কয়দিন আগে, যে সামটাইমস উই ফিল যে পাইলট হওয়াটা ইম্পসিবল। পাইলট হওয়াটা আসলে ইম্পসিবল না, এটা ভেরি পসিবল। আমাদের আশেপাশের মানুষই এটা করে দেখাচ্ছেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করছি। তো এটা রিয়েলি পসিবল একটা জিনিস, কিন্তু এটার জন্য আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে গোলটা ঠিক রাখা, যে আমি এটা করবই, ফুল স্টপ, এরপরে আর কিছু নাই। এবার যেটা আছে পরের লাইনে সেটা হচ্ছে প্ল্যান। আপনার প্ল্যান থাকতে হবে, আপনার স্ট্র্যাটেজি করতে হবে যে আপনি কীভাবে সেটা অ্যাচিভ করবেন। এবং এখনকার সময় সব কিছু কিন্তু অনলাইনে পাওয়া যায়। আপনি যদি চ্যাটজিপিটিতে যান, আপনি খালি কোশ্চেন করবেন, সে আপনাকে অ্যান্সার দেবে, কোশ্চেন করতে থাকবেন, অ্যান্সার দিতে থাকবে। তো এই যত আপনার প্রশ্ন থাকে, আপনি কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু অনলাইন থেকে পাবেন। এবং আমি বলবো যে আপনার যে এই গোলটা যদি থাকে, আপনার গোলটা আউটলুক রাখেন, যেটা বললাম যে ফুল স্টপ, এবং এরপরে এই প্ল্যানিংয়ের জন্য আপনি রিসার্চ করেন। আপনি বসে থাকবেন না, রিসার্চ করতে থাকবেন, এবং একটা না একটা ওয়ে আপনার হয়ে যাবে। সেটা ফিনান্সিয়াল হোক, সেটা অ্যাক্সেস রিলেটেড হোক, মানে কোন দেশে গিয়ে করবেন বা বাংলাদেশে করবেন কিনা, বা সেটা অন্যান্য পারিপার্শ্বিক ব্যাপারেও হতে পারে। ইউ ক্যান ম্যানেজ ইট। সো গোলটা ঠিক রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস সবাই জানতে চায়, পাইলট হতে গেলে আসলে কি রকম খরচ হয়। সো আপনি যেহেতু কানাডায় পাইলট অর্থাৎ ফ্লাইং শিখছেন, কানাডায় কি রকম খরচ হচ্ছে? যদি কেউ বাংলাদেশ থেকে শিখতে চায়, তার জন্য ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা কি রকম প্রয়োজন হয়? জি, বাংলাদেশে পাইলট আসলে হওয়াটা কতগুলো স্টেপ আছে। আপনার পিপিএল যেটা প্রাইভেট লাইসেন্স, আবার সিপিএল কমার্শিয়াল লাইসেন্স, এটিপিএল এটা হচ্ছে যারা ট্রান্সপোর্ট নিয়ে কাজ করবে তাদের লাইসেন্স, আবার অনেক রেটিং আছে মাঝখানে। তো এই জন্য পাইলট হওয়ার যে খরচটা, এটা সবসময় একটু মানে কমপ্লিকেটেড অর কনফিউজিং টু সে, যে আসলে কত। এটা মানুষ টু মানুষ অনেক ভ্যারি করে। একটা স্টুডেন্ট কত তাড়াতাড়ি শিখছে, একটা স্টুডেন্ট কত টাইম নিয়ে শিখছে, এটার উপরে কিন্তু ভ্যারি করে। তো এই জন্য একটা কনফার্ম নাম্বার কিন্তু অনেকেই দিতে পারে না, সেটা আমিও পারবো না। তবে যেটা বলবো যে একটা পিপিএল লাইসেন্স নেওয়ার জন্য ক্যানাডাতে হয়তো $25,000 মতন লাগতে পারে। কারো ক্ষেত্রে কম লাগতে পারে, কারো ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে। আবার যখন সিপিএল নিবে, তার জন্য হয়তো আরও প্রায় 50-55 লাখ টাকা আরও লাগতে পারে অ্যাডিশনালি। তো এরপরে আরও স্টেপস আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবশেষে আমাদের চেক-ইনের দর্শকদের জন্য যদি কোনো কিছু বলার থাকে। আমি বলবো আপনারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, চেক ইন নট অনলি এ পেজ, ইটস এ হোল প্যাকেজ অফ ডিজিটাল মিডিয়া যারা এভিয়েশন নিয়ে কাজ করছেন। তো আমি বলবো যে যারা দর্শক আছেন তারা কন্টিনিউয়াসলি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। এভিয়েশন নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু চারটিখানি বিষয় না, এটা অনেক টাইম এবং এফোর্টের বিষয়, যেহেতু অনেক ইনফরমেশনের ব্যাপার থাকে। তো এটাই বলবো যে আপনারা গ্রো করেন, এবং আপনাদের অডিয়েন্সকে বলবো যে কন্টিনিউয়াসলি যাতে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যায়, এবং অল দ্য বেস্ট টু ইউ। সবাইকে ধন্যবাদ যারা আমাদের শুরু থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখলেন। আবারও পরবর্তীতে চেক ইনের কোনো বিশেষ পর্বে, চেক ইন চিটচ্যাটের কোনো বিশেষ পর্বে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।